আসসালামু আলাইকুম এভরিওয়ান। থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন কোন ফোনের রিভিউ হবে। সত্যি করে বলেন তো যে এইটার ডিজাইনটা আপনাদের কেমন লেগেছে? দেশীয় ব্র্যান্ডের কথা আসলে অনেকেরই মাথায় আসে যে ডিজাইন যদি ভালো হয় তাহলে ডিসপ্লে ভালো হবে না, ডিসপ্লে ভালো হলে ক্যামেরাতে তো নিশ্চিত ক্রস কাটিং করা হবে, আর যদি সেইটাও ভালো হয় তাহলে পারফরমেন্স পার্টে তো করবেই। কিন্তু এই ফোনটাতে কি নাই? 14,999 টাকায় সুন্দর একটা ডিজাইনের পাশাপাশি 50 মেগাপিক্সেল ক্যামেরা, 500 ডিসপ্লে, পাওয়ারফুল টাইগার T616 চিপসেট, 5000 mAh ব্যাটারি। অ্যান্ড সব থেকে মজার বিষয় হচ্ছে যে এই ফোনটা যদি আপনারা 11,000 টাকায় পান তাহলে তো সোনায় সোহাগা। এই ফোনটা 2 দিনের ব্যবহারে কেমন ছিল নিজের পার্সোনাল ডিভাইস হিসাবে ব্যবহার করেছি, যেখানে ক্যামেরার পাশাপাশি ডিসপ্লে, গেমিং সব কিছু টেস্ট করেছিলাম। হিটিং ইস্যু আছে কিনা, 11,000 টাকা প্রাইস পয়েন্টে এইটাই কি সেরা ডিভাইস কিনা, সেই সব কিছু নিয়ে হচ্ছে যে জ্ঞান দেওয়া হবে। তাই কোনো রকম কাটাকাটি ছাড়া দেখে ফেলুন ফুল রিভিউ। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ এমএন টেলিকমকে এই প্রোডাক্টটি আমাদের কাছে পাঠানোর জন্য। এই প্রোডাক্টটি যদি 11,000 টাকায় পারচেস করতে যান তাহলে তাদের সাথে যোগাযোগ করতে হবে, অন্যথায় পাবেন না। অ্যান্ড এইটা হচ্ছে যে ঢাকা এবং ঢাকার বাইরে কুরিয়ারেও নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারিতে, তাই তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজ অ্যান্ড যাবতীয় সব কিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ফোনটা হাতে থাকা অবস্থায় একটা মজার জিনিস খেয়াল করেছি, সেটা হচ্ছে আমার হাতে যতজন দেখেছে বেশিরভাগ লোকের কাছে মনে হয়েছে এটা হনরের ফোন। বাট যখন বললাম এটা ওয়ালটনের ফোন, সবাই তো প্রশংসায় পঞ্চমুখ। এই ফোনটা দুইটা ভেরিয়েন্টে পেয়ে যাবেন, একটা ইকো লেদার আর একটা গ্লসি ম্যাট ফিনিশ। যেখানে গ্লসি ম্যাট ফিনিশটা হচ্ছে শাইনি, যেটা আলোতে গেলে রিফ্লেক্ট করে। তবে আমার কাছে ইকো লেদারটা একটু বেশি ভালো লেগেছে, কেননা ওইটা ধরে একটু প্রিমিয়াম ফিল হয়। আর ওইটার ব্যাক পার্টে মাঝ বরাবর জিপার স্ট্র্যাপ দেওয়া হয়েছে, যেটা দেখতে সুন্দরই লাগে। আর মাঝখানে যে বিশাল ক্যামেরা মডিউলটা, এটা নিয়ে দ্বিমত রয়েছে, অনেকের কাছেই ভালো লাগছে আবার অনেকের কাছেই ভালো লাগে নাই। 6.6 ইঞ্চের ফোনটাকে অনেকটাই হ্যান্ডি করার চেষ্টা করেছে ওয়ালটন, যার ফলে হাতে ধরলে লাইট ওয়েট ফিল হয় 202 গ্রাম হওয়ার পরও। আর এই ফোনটা কিন্তু অনেকটাই ডিউরেবল। এর কারণ হচ্ছে ওয়ালটন এই ফোনটাকে 7,000 বার ড্রপ টেস্ট করে দিয়েছে। তার মানে এটার ড্রপ টেস্ট নিয়ে চিন্তার কোনো কারণ নাই। 5000 mAh ব্যাটারি দিয়েও এই ফোনটার থিকনেস হচ্ছে 8.45 মিলিমিটার। সত্যি বলতে এইটা হাতে নিলে আরেকটু কমই মনে হয়। সাইডে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যেটা অ্যাকুরেট ছিল, তেমন কোনো রকম মিসম্যাচ খেয়াল করে নাই। তবে কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। তবে খারাপ লাগার ব্যাপার যে এখানে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে। তবে 11,000 টাকা প্রাইস পয়েন্টে মেনে নেওয়া যায়, যেটা সাউন্ড কোয়ালিটি এনাফ লাউড অ্যান্ড ক্লিয়ার ছিল। অ্যান্ড এখানে আপনারা IP54 এর সাপোর্ট পেয়ে যাচ্ছেন, মানে নর্মালি পানির সিটে ফোটা এটাতে কোনো কিছু হবে না। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছে না। এখানে 2G সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন, থাকছে টাইপ সি পোর্ট। তো আগাগোড়া সবই তো দেখলেন, সামনের দিকে উকি দিলেই পাচ্ছেন বিশাল একটা 6.6 ইঞ্চের IPS HD+ ডিসপ্লে, যার PPI হচ্ছে 269 PPI। আর এটাতে 500 ব্যবহার করা হয়েছে। রেগুলার লাইফে এই ডিসপ্লেটা এনা ব্রাইট অ্যান্ড কালারফুল, তেমন কোনো রকম কালার শিফটিং খেয়াল করে নাই। তবে HD+ হওয়ার জন্য কাছে থেকে যখন ভিডিও দেখবেন তখন কিছুটা শার্পনেসের ঘাটতি ফিল করবেন। তবে ভালো ব্যাপার যে 500 হওয়ার জন্য মিডিয়া কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালো ছিল। এটাতে আপনারা 90 হার্জের হাই রিফ্রেশ রেট পেয়ে যাচ্ছেন, এর পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট। ভালো ব্যাপার যে 90 হার্জটা ভালোভাবেই পুশ করতে পারতেছিল ইওফে টেস্টে। ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো রকম লেটেন্সি খেয়াল করে নাই, ঠিকঠাক মতোই পুশ করতে পারে। তবে প্রোটেকশন হিসেবে কি থাকছে এটা গাটাগাটি করে কোথাও পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। তবে এর যদি চিন অ্যান্ড বেজেল নিয়ে বলতে হয় তাহলে লোয়ার যে বেজেল এরিয়াটা আছে এটা যদি আরেকটু ন্যারো রাখা হইতো তাহলে দেখতে আরেকটু বেশি ভালো লাগতো। তবে 11,000 টাকা প্রাইস পয়েন্টে এই ডিসপ্লে নিয়ে কমপ্লেন করা শুধুই বোকামি। আর যদি পিক ব্রাইটনেস নিয়ে বলতে হয় তাহলে এটা অ্যাকুরেটটা জানি না, তারপরে ইনডোর অ্যান্ড আউটডোরে ভালোভাবে ব্যবহার করতে পারতেছিলাম। 11-12,000 টাকা প্রাইস পয়েন্টে যতগুলো স্মার্টফোন আছে সেই সবগুলো থেকে এইটার ডিসপ্লেটা বেশি ব্রাইট অ্যান্ড কালারফুল মনে হয়েছে আমার কাছে। তারপরে ডিরেক্ট সানলাইট বাদে যে কোনো কন্ডিশনে এটা অ্যাকুরেটভাবে ব্যবহার করতে পারবেন। ডিরেক্ট সানলাইটে গেলে কিছুটা প্রবলেম হইতে পারে। এই যে বিশাল ক্যামেরা মডিউলটা দেখতেছেন, এটার মাঝ বরাবর ট্রিপল ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে, যেখানে মেন সেন্সর হিসেবে থাকছে 50 মেগাপিক্সেলের মেন সেন্সর, যার অ্যাপারচার 1.8, 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর আর একটা AI সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এটা দিয়ে আপনারা 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে এটা বলতে হবে যে আগের বারের N25 এর থেকে এখানে অনেকটাই আপগ্রেড করা হয়েছে। আগের বারের থেকে অনেক বেশি লাইট ক্যাপচার করতে পারে, এছাড়া ডে লাইটে ইভেন হচ্ছে যে ইনডোরে বেটার আলো প্রডিউস করতে পারে, যার জন্য হচ্ছে ছবিগুলো আগের থেকে বেশি কালারফুল, ইভেন হচ্ছে যে ডিটেলস বেশি ধরে রাখতে পারে।
পাশাপাশি এটার ছবিগুলোর সাথে Redmi 14C এর ছবিগুলো দেখলে বুঝতে পারবেন Redmi 14C এর ছবিতে ডিটেলসের পরিমাণ কম, যেখানে এইটাতে বেশ ভালো পরিমাণে ডিটেলস ধরে রাখতে পারে। আর যদি পোর্ট্রেট মোড নিয়ে বলতে হয় তাহলে এইটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। 11,000 টাকা প্রাইস পয়েন্টে এটার যে আউটপুট, এই ডিটেকশন মাঝে মাঝে মিসম্যাচ করে, বিশেষ করে চুলের যে এরিয়াগুলো আছে এগুলো ডিটেক্ট করতে কিছুটা সমস্যা করে। তবে যদি কমপ্লেন করতে হয় তাহলে আমি ফ্রন্ট ক্যামেরা নিয়ে কমপ্লেন করব। এটা এমনিতে ঠিকঠাক আছে, বাট একটু ওভার বিউটি অ্যাড করে দেয়, যার জন্য অনেকের কাছেই ভালো লাগবে না। এটা যদি ন্যাচারাল রাখা হইতো, স্কিন টোনটাকে ঠিকঠাক ধরে রাখতে পারতো, তাহলে এইটা 11,000 টাকা প্রাইস পয়েন্টে ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটার ভিতরে হচ্ছে যে সেরা হতো। তবে 11,000 টাকার ভিতরে রিয়ার ক্যামেরার জন্য এটা বেস্ট একটা অপশন হইতে পারে, এটা মনে রাখবেন। পারফরমেন্স পার্টে এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি টাইগার সিরিজের T616, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রম ভেরিয়েন্টে পাচ্ছেন 8GB র্যাম অ্যান্ড 128GB ইন্টারনাল স্টোরেজ। তবে এখানে 8GB কিন্তু 4+4, যদি ওয়ালটন ক্লেম করতেছে এইটা নাকি র্যাপিড মেমোরি, তবে এটা কিন্তু যেইলাও সেই কতই। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2, যেটা অবশ্যই ভালো ব্যাপার। তো প্রথমে বেঞ্চমার্ক টেস্ট করেছি, যেটা সিঙ্গেল করে 452 অ্যান্ড মাল্টি করে 1449 স্কোর করে, যেটা সদ্য লঞ্চ হওয়া Redmi 14C এর থেকে বেটার স্কোর। যদি এর পারফরমেন্স নিয়ে বলতে হয় তাহলে ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং, ফেসবুক চালানো, ইউটিউব দেখা, ছবি তোলা, টুকটাক গেম প্লে, মুদ্রা কথা আমি আসলে এটা থেকে যেমনটা আশা করেছিলাম তার থেকে বেটারই পেয়েছি 11,000 টাকা প্রাইস পয়েন্টে। অ্যাপ ওপেনিং স্পিড ভালোই ফাস্ট ছিল, ব্যাকগ্রাউন্ডে 8-10টা অ্যাপ রেখে ভালোভাবে কাজ করা যায়, তেমন কোনো রকম সমস্যা হয় না। ইভেন হচ্ছে আপনারা ব্যাকগ্রাউন্ডে কিছু রেখে দিয়েছেন, ওভারলোড না দিলে আসলে ক্র্যাশ করে না। আর এটা দিয়ে ওয়াইফাই টেস্ট করেছিলাম, ওয়াইফাই জনিত তেমন কোনো রকম ইস্যু পাই নাই, স্পিডও ভালোই ছিল। যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে বেসিক গেম প্লে যেমন সাবওয়ে সার্ফার, টেম্পল রান, ফ্রি ফায়ার এগুলো ভালোভাবে খেলতে পারবেন, তেমন কোনো রকম সমস্যা হয় না। তবে এটার যদি অন্যান্য গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে কল অফ ডিউটি মোবাইল খেলেছি, যেটা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে সেট করে খেলতে পারবেন। গেম প্লে বেশ ভালো ছিল। অ্যান্ড এই ফোনটার ভালো ব্যাপার যে তেমন হিটিং ইস্যু খেয়াল করে নাই, এটা একটা ভালো ব্যাপার। তবে অনেকক্ষণ গেম প্লে করলে কিছুটা ফ্রেম ড্রপের দেখা পাবে। S9 খেলেছি, ভালোভাবে খেলা যায়। তবে গাড়িগুলো ক্র্যাশ করলে ইভেন হচ্ছে এটার যে কালারটা এইটা কিছুটা স্যাক্রিফাইস করতে হবে। তারপরে 11,000 টাকা প্রাইস পয়েন্ট নিয়ে বলতে গেলে এটা যে আউটপুট দিয়েছে এর থেকে বেটার কিছু আমার কাছে মনে হয় না আছে এই প্রাইস পয়েন্টে। আর এর সফটওয়্যার পার্টে আসলেই পাচ্ছেন Android 14 আউট অফ দ্য বক্স কাস্টম স্কিন, যেটাকে পিওর স্টক অ্যান্ড্রয়েডের বলতে পারেন, কারণ এই ফোনটা বুট করার পর তেমন কোনো রকম প্রিইনস্টল অ্যাপের দেখা পাই নাই। দু একটা ছিল যেটাকে আবার আনইনস্টল করে দিতে পারবেন, সমস্যা হয় নাই। এখানে ভালো ব্যাপার যে এই ফোনটাতে আপনারা চিলড্রেন স্পেস পেয়ে যাচ্ছেন, মানে বাসায় যদি বাচ্চা টাচ্চা থাকে তাহলে তাকে দেওয়ার আগে এটা যদি ওপেন করে দেন তাহলে সে হচ্ছে যে সেই কাজটাই করতে পারবে, আলাদা করে অন্য কিছু করতে পারবে না। তাছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করতে গিয়ে তেমন কোনো রকম বাকবাল্যক বা ল্যাগ হিকআপের দেখা পাই নাই। অ্যান্ড এটা যদি সফটওয়্যার আপডেট নিয়ে বলতে হয় তাহলে কয় বছরের কি দিবে সেটা জানি না। তবে এই ফোনটা বুট করার পরে দেখলাম যে এটাতে একটা সফটওয়্যার আপডেট আসছে, যেটা দিয়েছিলাম, দেওয়ার পরে হচ্ছে যে তেমন কোনো রকম পার্থক্য খেয়াল করে নাই। বাট ইউআইতে আমার মনে হয়েছে যে কিছুটা মানে স্মুথনেস একটা ফিল হয়েছে, যে জিনিসটা আমি খেয়াল করেছি। তো সবকিছুই তো শুনলেন, বাকি থাকলো এর ব্যাটারি। এইটাতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে যারা রেগুলার ইউজার আছেন, ডে টু ডে মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং করেন, ছবি তোলেন, মানে এইসব কাজকর্ম করে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। বা যারা হার্ডকোর ইউজার 90 Hz ব্যবহার করেন, একটানা গেম প্লে করেন, তাহলে এইটা থেকে 6.5 থেকে 7 ঘন্টার ভিতরে স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন একটানা ব্যবহার করলে। আর যদি হচ্ছে যে মাঝে মাঝে গ্যাপ দিয়ে ব্যবহার করেন তাহলে 7.5 থেকে 8 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন। ভালো ব্যাপার যে বক্সে দেওয়া হয়েছে 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা দিয়ে এই ফোনটা ফুল চার্জ হইতে 1 ঘন্টা 40 থেকে 35 মিনিটের মতো সময় লাগে।